বিবিসি প্রবাহে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শারমিন রমা। শুরুতেই দেখে নেব আজ কি থাকছে। ইরানের বিভিন্ন স্থানে মার্কিন হামলা, জবাবে বাহরাইন ও কুয়েতের 85টি স্থাপনায় আইআরজিসির আঘাত। তেহরানের সাথে যুদ্ধবিরতি শেষ ঘোষণা ট্রাম্পের। ইরাকের কারবালা ও নাজাফে খামেনির জানাজা অনুষ্ঠিত। 20 লাখ মানুষের অংশগ্রহণে বিশেষ শোক র্যালি। কাল জন্মভূমি ইরানের মাশহাদ শহরে দাফন। বন্যায় বিপর্যস্ত চীনের দক্ষিণ ও মধ্যাঞ্চলে 26 জনের প্রাণহানি। ভারী বৃষ্টিতে ভূমিধসে ভারতের বিভিন্ন স্থানে নিহতের সংখ্যা বেড়ে 28। আবারও যুদ্ধের দ্বারপ্রান্তে যুক্তরাষ্ট্র ইরান। ইরানের সাথে যুদ্ধবিরতি শেষ করার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দাবি করেছেন তাদের সাথে আর কোনো চুক্তি করতে চান না তিনি। এ সময় ইরানি নেতাদের আগ্রাসী ও নিকৃষ্ট আখ্যা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। এর আগে সমঝোতা স্মারকের শর্ত ভঙ্গ করে মঙ্গলবার ইরানের বিভিন্ন স্থাপনায় হামলা চালায় ওয়াশিংটন। পাল্টা জবাবে মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলোকে লক্ষ্য বানিয়েছে ইরান। সমঝোতা স্মারকের আওতায় যখন চলছে যুদ্ধবিরতি, তখন নতুন করে আরও একবার সংঘাতে জড়ায় যুক্তরাষ্ট্র ইরান। মঙ্গলবার রাতে দফায় দফায় বিস্ফোরণে কেঁপে ওঠে ইরানের বন্দরনগরী সিরিক, বন্দর আব্বাস ও কেশম দ্বীপ। কেশমে 7টি, সিরিকে 6টি ও বন্দর আব্বাসের 10টি স্থানে হামলা চালায় মার্কিন বাহিনী। টেলিযোগাযোগ টাওয়ার সহ ক্ষয়ক্ষতির শিকার বহু স্থাপনা, আহত হয়েছে বেশ কয়েকজন। মঙ্গলবার নির্দেশ অমান্য করে মার্কিন নৌবাহিনীর সহায়তায় ওমানি রুট দিয়ে হরমুজ পার হওয়ার চেষ্টা করায় 3টি বাণিজ্যিক জাহাজে ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরান। মূলত এর জবাবেই ইরানে হামলা চালায় ওয়াশিংটন। পাল্টা জবাবে মার্কিন সামরিক স্থাপনা লক্ষ্য করে ড্রোন ও মিসাইল ছুড়েছে ইরানের নৌ ও বিমান বাহিনী। টার্গেট করা হয়েছে বাহরাইনের যুক্তরাষ্ট্রের ৫ম বহর, শেখ ইসা ঘাঁটি এবং কুয়েতের আলী আল সালেম বিমান ঘাঁটি। ইরানের দক্ষিণে একটি মার্কিন MQ-9 ড্রোন ভূপাতিতের দাবিও করেছে আইআরজিসি। হামলা পাল্টা হামলায় যখন উত্তপ্ত পরিস্থিতি, তখন উত্তেজনা আর উস্কে দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের সাথে হওয়া যুদ্ধবিরতি শেষ বলে ঘোষণা দিয়েছেন তিনি। আঙ্কারায় ন্যাটো সম্মেলনে ইরানি নেতাদের নিকৃষ্ট আখ্যাও দেন ট্রাম্প। আমি মনে করি এটি শেষ। আমি ইরানিদের সঙ্গে আর চুক্তি করতে চাই না। তারা নিকৃষ্ট ও মিথ্যাবাদী। তাদের সাথে চুক্তি মানে সময় নষ্ট করা। তাদের নেতারা ক্যান্সার, এবং সেই ক্যান্সার শুরুতেই কেটে ফেলতে হবে, তা আপনারা জানেন। ইরানের বিরুদ্ধে সমঝোতা স্মারকের শর্তগুলোকে সংবাদ মাধ্যমে ভুলভাবে উপস্থাপনের অভিযোগ তুলেছেন ট্রাম্প। তার দাবি, তেহরান পারমাণবিক অস্ত্র তৈরি না করার বিষয়ে একমত হলেও এখন দাবি করে যে এ বিষয়ে কোনো কথাই হয়নি। এ সময় ইরান যুদ্ধে সহায়তা না করায় ন্যাটোর সমালোচনাও করেন তিনি। মার্কিন হামলার জেরে ইরাক থেকে জরুরি ভিত্তিতে দেশে ফিরে যাচ্ছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তথ্যটি নিশ্চিত করেছে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম IRIB। জানা যায়, প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায়ের আনুষ্ঠানিকতার অংশ হিসেবে মঙ্গলবার রাতে ইরানের প্রতিনিধি দলের সাথে ইরাকে গিয়েছিলেন পেজেশকিয়ান। সেখানে ইরাকের প্রধানমন্ত্রী আলী আল জাইদির সাথে বৈঠক হয়। নাজাফে অবস্থিত ইমাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজারেও যান তিনি। নিজ দেশে যুক্তরাষ্ট্রের হামলার খবর পেয়ে এরপর বুধবার ভোরে ইরাক ত্যাগ করেন পেজেশকিয়ান। ইরানের জ্বালানি তেল রপ্তানিতে নিষেধাজ্ঞা সাময়িকভাবে তুলে দেওয়ার সিদ্ধান্ত বাতিল করেছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার অবরোধ পুনর্বহালের ঘোষণা দেয় মার্কিন প্রশাসন, আর এমন পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে এই সিদ্ধান্তকে সমঝোতা স্মারকের শর্তের স্পষ্ট লঙ্ঘন বলেই আখ্যা দেওয়া হয়েছে। এটি মার্কিন প্রশাসনের অসৎ উদ্দেশ্য প্রতারণার আরও একটি নজির বলে অভিযোগ তেহরানের। যুক্তরাষ্ট্রকে প্রতিশ্রুতি ভঙ্গের পরিণাম নিয়েও সতর্ক করেছে। নিজ স্বার্থ ও জাতীয় নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় যে কোনো পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। ইরাকের নাজাফ ও কারবালায় অনুষ্ঠিত হয়েছে ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হজরত ইমাম হুসেইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজারে নেওয়া হয় খামেনি পরিবারের মরদেহ। আর এর মাঝে বিশেষ শোক র্যালিতে কমপক্ষে 20 লাখ মানুষের সমাগম হয় শহর দুটিতে। আগামীকাল জন্মভূমি ইরানের মাশহাদ শহরে দাফন করা হবে আয়াতুল্লাহ আলী খামেনিকে। আয়াতুল্লাহ খামেনির কফিনবাহী উড়োজাহাজ ইরাকের মাটি ছোঁয়া মাত্রই এই হুড়োহুড়ি ভক্ত অনুরাগীদের। প্রিয় নেতাকে একবার ছুঁয়ে দেখতে আপ্রাণ চেষ্টা সবার। মঙ্গলবার স্থানীয় সময় রাতে নাজাফ বিমানবন্দরে অবতরণ করে ইরানের রাষ্ট্রীয় বিমান। একে একে নামানো হয় খামেনি ও তার পরিবারের সদস্যদের মরদেহ। প্রথম দফায় এয়ারপোর্টে অনুষ্ঠিত হয় জানাজা, যেখানে যোগ দেন ইরাকের প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও প্রধান বিচারপতি।
এরপর দিনের অন্যান্য আনুষ্ঠানিকতার স্বার্থে আয়াতুল্লাহ খামেনির মরদেহ নেওয়া হয় নাজাফে অবস্থিত ইসলামের চতুর্থ খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজারে। সেখানেও আরেক দফায় অনুষ্ঠিত হয় জানাজার নামাজ। পরে পবিত্র কারবালায় হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজারে নেওয়া হয় খামেনি পরিবারের মরদেহ। এরপর চলে কফিনবাহী কনভয়ের বিশেষ শোক র্যালি। ইরাকের নাজাফ ও কারবালার পর বৃহস্পতিবার জন্মভূমি ইরানের মাশহাদ শহরে নেওয়া হবে আয়াতুল্লাহ খামেনির মরদেহ। সেখানে ইমাম রেজার মাজারে হবে তার দাফন। তুরস্কের কাছে যুক্তরাষ্ট্রের F-35 যুদ্ধ বিমান বিক্রির সিদ্ধান্তে আতঙ্কে ইসরায়েল। নেটো সম্মেলনে তুর্কি প্রেসিডেন্ট এরদোগানের সাথে দ্বিপাক্ষিক বৈঠক হয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের, আর সেখানেই আঙ্কারাকে F-35 ফাইটার জেট সরবরাহের সিদ্ধান্ত জানান মার্কিন প্রেসিডেন্ট। আর এই অবস্থায় তুরস্ককে যুদ্ধ বিমান সরবরাহ না করতে মিত্র যুক্তরাষ্ট্রের কাছে অনুরোধ জানিয়েছে ইসরায়েল। F-35 মার্কিন সমর ভান্ডারে অন্যতম শক্তি হিসাবে বিবেচনা করা হয় বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তির এই ফাইটার জেটকে। বর্তমানে 20টি দেশের কাছে রয়েছে এই যুদ্ধ বিমান। সেই যুদ্ধ বিমান এবার তুরস্কের কাছে বিক্রির ঘোষণা এলো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তরফ থেকে। আঙ্কারায় নেটোর সম্মেলনের ফাঁকে দ্বিপাক্ষিক বৈঠকে বসেন তুরস্ক এবং মার্কিন প্রেসিডেন্ট। সেখানে বিভিন্ন ইস্যুতে আলোচনার এক পর্যায়ে তুরস্কের কাছে F-35 ফাইটার জেটটি বিক্রির ঘোষণা দেন তিনি। আমাদের মিত্রদের মধ্যে তুরস্ক সবচেয়ে বিশ্বস্ত, তারা আমাদের খুবই ঘনিষ্ঠ। এ কারণে এই দেশটির কাছে ফাইটার জেট বিক্রির সিদ্ধান্ত নিয়েছি। এটা সেরা যুদ্ধ বিমানগুলোর মধ্যে অন্যতম। F-35 সংক্রান্ত বিষয়টি আমাদের জন্য নতুন কিছু নয়। এই বিষয়ে আমরা আগেও যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা করেছি। প্রেসিডেন্ট ট্রাম্প আমাদের 5টি যুদ্ধ বিমান সরবরাহের কথা দিয়েছেন। মিত্র যুক্তরাষ্ট্রের এমন সিদ্ধান্তে স্বভাবতই আতঙ্কে তেল আবিব। মধ্যপ্রাচ্যে শুধু ইসরায়েলের কাছে রয়েছে F-35 ফাইটার জেটটি তুরস্কের হাতে পৌঁছালে তা ইসরায়েলের জন্য বড় হুমকি হয়ে দাঁড়াবে। আমরা স্পষ্টভাবে জানিয়েছি যে তুরস্কের কাছে যুদ্ধবিমান বিক্রয়ের বিষয়টি আমরা সমর্থন করি না। প্রধানমন্ত্রী স্বয়ং প্রেসিডেন্ট ট্রাম্প এবং যুক্তরাষ্ট্রকে বলেছেন যে আমরা যে অঞ্চলে বাস করছি সেখানে ইসরায়েলের সামরিক আধিপত্য ধরে রাখা গুরুত্বপূর্ণ। F-35 প্রকল্পের শুরু থেকেই অংশ ছিল তুরস্ক। তবে 2020 সালে যুক্তরাষ্ট্র তার অত্যাধুনিক পেট্রিয়ট ডিফেন্স সিস্টেম তুরস্কের কাছে বিক্রি না করায় মস্কো শরণাপন্ন হয় আঙ্কারা। রাশিয়া থেকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কেনে তুরস্ক। এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে তুরস্কের কাছে F-35 সরবরাহ না করার সিদ্ধান্ত নেয় ওয়াশিংটন। স্পেনের সাথে সব ধরনের বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করার নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর আগে নেটো জোটে সামরিক ব্যয় বৃদ্ধি না করার ঘোষণাও দেয় স্পেন। পাশাপাশি চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্রকে নিজেদের আকাশসীমা ও সামরিক ঘাঁটি ব্যবহার করতে দেয়নি স্পেন। এর ফলে প্রতিশোধ হিসেবে দেশটির বিরুদ্ধে এমন পদক্ষেপ নিলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। তুরস্কের আঙ্কারায় নেটো শীর্ষ সম্মেলনে মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসান্টকে স্পেনের সাথে সমস্ত বাণিজ্য অবিলম্বে বন্ধের নির্দেশ দেন ট্রাম্প। আমি স্পেনের সাথে কোনো কথাই বলতে চাই না। তারা নেটোতে সামরিকভাবে কোনো ভূমিকা রাখে না, আবার অর্থও দেয় না জোটটিতে। আমি স্পেনের সাথে ব্যবসায়িক সম্পর্ক সহ কোনো ধরনের সম্পর্কই রাখতে চাই না। এমন পদক্ষেপ নিলেই দেখবেন কিছুদিনের মধ্যে তারা আমার কাছে ফিরে আসবে আর আমার প্রশংসায় পঞ্চমুখ হবে। সামরিক জোট নেটোর সম্মেলন চলাকালীন নেটো বিরোধী বিক্ষোভে উত্তাল তুরস্ক। মঙ্গলবার রাজধানী আঙ্কারার সড়কে অবস্থান নেয় বিক্ষোভকারীরা। এ সময় সামরিক জোটটির বিরুদ্ধে নানা স্লোগান দেওয়া হয়েছে। এমনকি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধেও স্লোগান দেন বিক্ষোভকারীরা। এ সময় পুলিশের সাথে আন্দোলনকারীদেরও সংঘর্ষ হয়েছে, গ্রেফতার করা হয়েছে বেশ কয়েকজনকে। এদিকে নেটো ও যুক্তরাষ্ট্র বিরোধী বিক্ষোভ হয়েছে তুরস্কের আরেক শহর ইস্তাম্বুলেও। সম্মেলনকে ঘিরে কয়েকদিন ধরেই প্রতিবাদ করছে শহরটির বাসিন্দারা। একের পর এক প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত এশিয়ার দুই দেশ চীন ও ভারত। এর মধ্যে পরিস্থিতির সবচেয়ে অবনতি হয়েছে চীনের দক্ষিণ ও মধ্যাঞ্চলে। টানা ভারী বৃষ্টিতে ভয়াবহ বন্যা এবং ভূমিধসের সৃষ্টি হয়েছে, আবার কোথাও আকস্মিক পাহাড়ি ঢলে ভেসে গেছে জনপদ। এখন পর্যন্ত চীনে 26 জনের প্রাণহানি হয়েছে। অন্যদিকে ভারতে কেরালা, মহারাষ্ট্র ও গুজরাটে বন্যা ভূমিধসে 28 জনের প্রাণ গেছে। প্রকৃতির রুদ্ররূপে বিপর্যস্ত চীন। দক্ষিণাঞ্চলের গুয়াংশি অঞ্চলে টানা ভারী বৃষ্টিতে সৃষ্টি হয়েছে ভয়াবহ বন্যা। পানির তোরে ডুবে গেছে ঘরবাড়ি, সড়ক ও কৃষিজমি। অনেক এলাকায় বিচ্ছিন্ন হয়ে পড়েছেন বাসিন্দারা। চীনের মধ্যাঞ্চলেও উদ্বেগজনক পরিস্থিতি। প্রবল ঝড়, বজ্রপাত, টর্নেডো এবং ভূমিধসে বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন 3 শতাধিক মানুষ। হাজার হাজার বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়েছে নিরাপদ আশ্রয়ে। পরিস্থিতি মোকাবেলায় সর্বাত্মক উদ্ধার তৎপরতার নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট শি জিনপিং।
বন্যায় বহু নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, ডুবে গেছে শত শত সড়ক, ক্ষতিগ্রস্ত হয়েছে বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থা। বিভিন্ন এলাকায় উদ্ধার তৎপরতা চালাচ্ছেন হাজার উদ্ধার কর্মী। আবহাওয়া বিভাগ বলছে আগামী কয়েকদিনও ভারী বৃষ্টি অব্যাহত থাকতে পারে। এদিকে ভারতও থামছে না বর্ষার তাণ্ডব। মহারাষ্ট্রের পশ্চিমঘাট এলাকায় গেল 24 ঘন্টায় 600 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। মহাবালেশ্বরে নেমেছে ভূমিধস, অনেক সড়ক বন্ধ হয়ে গেছে, ব্যাহত হচ্ছে যান চলাচল। জম্মু কাশ্মীরের দোদা জেলায় প্রবল বর্ষণে দেখা দিয়েছে আকস্মিক বন্যা ও ধস, ক্ষতিগ্রস্ত হয়েছে বহু বাড়িঘর, দোকানপাট, যানবাহন। অন্যদিকে গুজরাটের সুরাটেও ভারী বৃষ্টিতে তলিয়ে গেছে বহু সড়ক। জলাবদ্ধতার কারণে বন্ধ করে দেওয়া হয়েছে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক। জরুরি প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়ার নির্দেশ দিয়েছে স্থানীয় প্রশাসন। পুলিশের সাথে এনকাউন্টারে নিহত হয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণ 24 পরগনায় শিশু ধর্ষণের মূল সন্দেহভাজন। কর্তৃপক্ষ বলছে আলামত উদ্ধারে ঘটনাস্থলে গেলে পুলিশের অস্ত্র ছিনিয়ে নেয়ার চেষ্টা করে আসামি প্রভাস মণ্ডল, আর এ সময় পুলিশের গুলিতে সে নিহত হয়। এদিকে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে এখনও উত্তপ্ত দক্ষিণ 24 পরগনা। দোষীদের বিচারের দাবিতে বিক্ষোভ হচ্ছে সাবেক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে। মাত্র 12 বছর বয়সী এক শিশুকে ধর্ষণ ও হত্যাকাণ্ডের ঘটনায় তোলপাড় চলছে পশ্চিমবঙ্গ জুড়ে। সাবেক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে বিক্ষোভ মিছিলে অংশ নেন তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। দোষীদের শাস্তি না হওয়া পর্যন্ত এই নৃশংসতার প্রতিবাদে বিক্ষোভ অব্যাহত রাখার ঘোষণাও দেওয়া হয়। 12 years child उनको रेप एंड मर्डर हो गया क्यों? ধর্ষণের পরে তাকে জীবিত অবস্থায়, তার জ্ঞান ছিল তখনও, সেই অবস্থায় বস্তা বন্দি করে একটা পুকুরের মধ্যে ফেলে দিয়ে তার উপরে যে ঘটনা ঘটেছে সেই ঘটনাকে প্রতিবাদ করার জন্য এবং সেই ঘটনার প্রতিবাদেই আজকে আমাদের এই মিছিল। গেল শনিবার পশ্চিমবঙ্গের 24 পরগনায় অপহরণ করা হয় এক শিশুকে। বিবৃতিতে পুলিশ জানায়, বন্ধুর জন্মদিনে উপহার কিনতে বের হওয়া ওই মুসলিম শিশুটিকে সড়ক থেকে অপহরণ করে 4 তরুণ। ধর্ষণ ও নির্যাতনের পর জ্ঞানহীন অবস্থায় তাকে বস্তাবন্দি করে ফেলে দেয় পুকুরে। এই ঘটনার পর ক্ষোভে ফুঁসে উঠেছে পুরো এলাকা। বিক্ষোভের পর অবরুদ্ধ করে রাখা হয় সড়ক, রেলপথ। পুলিশের সাথে দফায় দফায় সংঘর্ষ হয় বিক্ষোভকারীদের। গণপিটুনিতে নিহত হয় ইন্দ্রনাথ তাঁতি নামের এক অভিযুক্ত। এদিকে সিসিটিভি ফুটেজ দেখে মূল অভিযুক্ত প্রভাস মণ্ডলকে গ্রেফতার করে পুলিশ। এরপর তাকে আলামত সংগ্রহের জন্য ঘটনাস্থলে নেওয়া হলে এনকাউন্টারে নিহত হয় প্রভাস। পুলিশের দাবি, অস্ত্র ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা করে সে। আটক করা হয়েছে আনন্দ সর্দার ও দিবাকর সর্দার নামের আরো 2 জনকে। ঘটনার সাথে জড়িতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। ফার্স্ট এন্ড ফরমোস্ট হচ্ছে 4 জনের মধ্যে 3 জন ধরা পড়েছে, আরেকজনকে ধরতে হবে, ওটা আমরা করছি। আমাদের কোনো লোকের যদি কোনো ওই টাইমের মধ্যে কোনো শিথিলতা থাকে 1%ও, সেক্ষেত্রেও খুব স্ট্রং অ্যাকশন না হবে। বলছে আপনার ছেলের নাম প্রভাস মণ্ডল। আমি হ্যাঁ, তা আপনার ছেলে মারা গেছে, আপনি দেখতে চান? হাসপাতালে আছে, দেখি। আমি বলছি না, আমি আর দেখতে চাই না, আমি দেখে আর কি করবো, আর আমার যাবার শক্তি নেই। এদিকে শিশু ধর্ষণ এবং হত্যাকাণ্ডের প্রতিবাদে হওয়া বিক্ষোভ থেকে ভাঙচুর ও সহিংসতা চালানোর জন্য অন্তত 20 জনকে গ্রেফতার করেছে শুভেন্দু অধিকারী প্রশাসন। 5 জন ক্রু নিয়ে পাকিস্তানের শারজা থেকে করাচি যাওয়ার পথে নিখোঁজ K2 এয়ারওয়েজের একটি কার্গো বিমান। জানা গেছে মঙ্গলবার রাতে করাচির উদ্দেশ্যে উড্ডয়নের পরপরই যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে বিমানটির নেভিগেশন সিস্টেমে, যা জানানোর পর দ্রুতই বিমানটিকে সহায়তায় তৎপর হয় এয়ার ট্রাফিক কন্ট্রোল। দিক নির্দেশনা দেওয়ার চেষ্টা শুরুর মাত্র 3 মিনিটের মাঝে নিয়ন্ত্রণ হারিয়ে নিচের দিকে নামতে শুরু করে বিমানটি। এরপরে বিচ্ছিন্ন হয়ে যায় যোগাযোগ। নিয়ন্ত্রণ হারিয়ে করাচির দক্ষিণ পশ্চিমে আরব সাগরের উপর বিমানটি আছড়ে পড়ার আশঙ্কা জানিয়েছে ফ্লাইট ট্র্যাকিং সার্ভিস ফ্লাইট রাডার 24। আর এই কার্গোটির অবস্থান শনাক্ত ও নিখোঁজ ক্রুদের খুঁজতে এরই মাঝে বেশ কয়েকটি সংস্থার সাথে সমন্বয় করে উদ্ধার অভিযান শুরু করেছে পাকিস্তান এয়ারপোর্টস অথরিটি। হামলা পাল্টা হামলায় আবারও যুক্তরাষ্ট্র ইরান উত্তেজনা তৈরি হওয়ায় ফের অস্থিতিশীল হয়ে পড়েছে আন্তর্জাতিক তেলের বাজার। 1 লাফে দাম বেড়ে গেছে। একদিকে হরমুজে 3টি নৌযানে হামলা, অন্যদিকে তেহরানে জ্বালানি বিক্রয়ে মার্কিন নিষেধাজ্ঞা পুনর্বহালের বড় প্রভাব পড়েছে বাজারে। ব্রেন্ট ক্রুডের দাম 2.6% বেড়ে ব্যারেল প্রতি দাঁড়িয়েছে $76 উপর। অন্যদিকে মার্কিন বাজারেও তেলের দাম বেড়েছে 2.6% বেশি, পৌঁছেছে $72 উপর। জ্বালানি তেলের দামে অস্থিতিশীল পরিস্থিতির প্রভাব
পড়েছে মার্কিন পুঁজিবাজারেও, দরপতন হয়েছে মার্কিন সরকারি বন্ড, ট্রেজারি, ফিউচার্সের সূচকেও। বিশ্বের সবচেয়ে বসবাসযোগ্য শহরের তালিকায় তলানিতে রয়েছে ঢাকা। আর বাসযোগ্য শহর নিয়ে ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের প্রকাশিত বার্ষিক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। 173 শহরের এই তালিকায় ঢাকার নিচে রয়েছে কেবল ত্রিপোলি ও দামেস্ক। এদিকে গতবারের মতো এবারও বিশ্বের সবচেয়ে বাসযোগ্য শহরের স্বীকৃতি পেয়েছে ডেনমার্কের কোপেনহেগেন, আর দ্বিতীয়টি অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা। শীর্ষ 10-এ সবচেয়ে বেশি 3 শহর অস্ট্রেলিয়ার। প্রতি বছর বিশ্বের সবচেয়ে বাসযোগ্য শহরের তালিকা প্রকাশ করে ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট বা ইআইইউ। লাইভেবিলিটি ইন্ডেক্সের র্যাঙ্কিংয়ের ভিত্তিতে গতবারের মতো এবারও প্রকাশ করা হয়েছে 173 শহরের তালিকা। ইআইইউর প্রকাশিত বার্ষিক প্রতিবেদন মতে 2026 সালের সবচেয়ে বসবাসযোগ্য শহর ডেনমার্কের কোপেনহেগেন। টানা দ্বিতীয়বারের মতো শীর্ষে অবস্থান করছে শহরটি। স্থিতিশীলতা, স্বাস্থ্যসেবা, সংস্কৃতি ও পরিবেশ, শিক্ষা এবং অবকাঠামোর মতো সূচকের আলোকে পয়েন্টের ভিত্তিতে করা হয় এই র্যাঙ্কিং। 100-এর মধ্যে কোপেনহেগেনের গড় পয়েন্ট 98। তালিকার 2 নম্বরে থাকা অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনার পয়েন্ট 97। শীর্ষ 10-এ সবচেয়ে বেশি শহর অস্ট্রেলিয়ার। তালিকার 3 নম্বরে মেলবোর্ন ও 4-এ অবস্থান সিডনির, আর 8-এ অ্যাডিলেড। এশিয়ার একমাত্র দেশ হিসেবে জাপানের ওসাকা ও টোকিও 2টি শহর রয়েছে শীর্ষ 10-এ। এছাড়াও রয়েছে সুইজারল্যান্ডের 2টি ও কানাডার 1টি শহর। 173 দেশের এই তালিকায় ঢাকা 171তম, অর্থাৎ সবচেয়ে কম বসবাসযোগ্য হিসাব করলে ঢাকার অবস্থান 3 নম্বরে। 100-এর মধ্যে ঢাকার গড় পয়েন্ট মাত্র 42। এর মধ্যে অবকাঠামোর সূচকে সবচেয়ে কম 27 পয়েন্ট আর শিক্ষায় সর্বোচ্চ 67। গতবার একই অবস্থানে ছিল ঢাকা। তালিকার সবচেয়ে তলানিতে অবস্থান সিরিয়ার দামেস্কের। ঢাকার নিচে রয়েছে আর কেবল লিবিয়ার ত্রিপোলি। কম বসবাসযোগ্য 10 শহরের মধ্যে পাকিস্তানের করাচি, ইউক্রেনের কিয়েভ, জিম্বাবুয়ের হারারে ও ইরানের তেহরানের মতো শহরও রয়েছে। যুদ্ধের কারণে এবার অবস্থানের অবনতি হয়েছে তেহরানের, আর তাই ভেনেজুয়েলার রাজধানী কারাকাসকে হটিয়ে 10টি কম বসবাসযোগ্য শহরের তালিকায় এসেছে শহরটির নাম। বিশ্ববাজারে ইরানের তেল বিক্রির সাময়িক সুবিধা বাতিল করেছে যুক্তরাষ্ট্র। ওমান উপসাগরের কাছে একাধিক তেলবাহী জাহাজে হামলার ঘটনার পর ট্রাম্প প্রশাসন এই পদক্ষেপ নিয়েছে। 7 জুলাই এই সিদ্ধান্তের পর আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বেড়েছে 5%-এরও বেশি, যা 25 জুনের পর সর্বোচ্চ। যুক্তরাষ্ট্রের স্পষ্ট অভিযোগ, জাহাজগুলোতে হামলার পেছনে ইরান দায়ী, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আর এই অপরাধের জন্য তেহরানকে কঠিন অর্থনৈতিক পরিণতি ভোগ করতে হবে। নিষেধাজ্ঞার ছাড় প্রত্যাহারের পর যুক্তরাষ্ট্রে বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট অপরিশোধিত তেলের দাম 5%-এরও বেশি বেড়ে ব্যারেল প্রতি $72 উপরে ওঠে। একই সময় আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দামও 5.3% বেড়ে ব্যারেল প্রতি $75 বেশি হয়। মার্কিন ট্রেজারি বিভাগ জানিয়েছে সিদ্ধান্তটি তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে। আগামী 17 জুলাইয়ের মধ্যে ইরানে তেলের উৎপাদন, সরবরাহ ও বিক্রির উপর দেয়া সাময়িক ছাড় সম্পূর্ণভাবে প্রত্যাহার করা হবে। এর আগে এই ছাড়ের মেয়াদ ছিল 21 আগস্ট পর্যন্ত। এদিকে 6 জুলাই যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশন সেন্টার জানিয়েছে হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী 2টি জাহাজ হামলার শিকার হয়েছে। এর মধ্যে একটি অজ্ঞাত ড্রোনের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে, আর অন্যটি অজ্ঞাত একটি প্রজেক্টাইল আঘাতে কাঠামোগত ক্ষতির মুখে পড়েছে। ওমান উপকূলের কাছে তৃতীয় একটি জাহাজে আগুন লাগার ঘটনাও নিশ্চিত করেছে সংস্থাটি। একজন মার্কিন কর্মকর্তা এনবিসি নিউজকে জানিয়েছে ইরানে ইসলামিক রেভলিউশনারি গার্ড ক্রপস 2টি জাহাজ লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়েছে এবং একটি বাণিজ্যিক জাহাজে অন্তত একটি ড্রোন হামলা হয়েছে। একই সঙ্গে ইরানের ছোড়া আরো কয়েকটি ড্রোন ভূপাতিত করা হয়েছে বলেও দাবি করেছে মার্কিন সেনাবাহিনী। বাজার বিশ্লেষকদের মতে হরমুজ প্রণালীকে ঘিরে ক্রমবর্ধমান উত্তেজনা এবং ইরানের তেল রপ্তানিতে নতুন বিধিনিষেধ বৈশ্বিক জ্বালানির সরবরাহ নিয়ে উদ্বেগ আরো বাড়িয়ে দিয়েছে। ফলে আন্তর্জাতিক তেলের বাজারে অস্থিরতা আগামী দিনগুলোতেও অব্যাহত থাকতে পারে। তুরস্কের ন্যাটো সম্মেলনে পশ্চিমা নেতারা যখন ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়াকে আটকানোর ছক কষছেন, ঠিক সে সময় কিয়েভে বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে মস্কো। 1 সপ্তাহেরও কম ব্যবধানে তৃতীয়বারের মতো কিয়েভে হামলা চালিয়ে ন্যাটো জোটকে কি বার্তা দিচ্ছেন পুতিন?
এই দফায় ইউক্রেনে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হামলার শুরুটা হয়েছে 6 জুলাই। সেই হামলায় নিহত হয় অন্তত 14 জন, ক্ষতিগ্রস্ত হয় কিয়েভের 1 ডজনেরও বেশি ভবন। সেই রেশ না কাটতেই পরদিন ফের ইউক্রেনের দক্ষিণাঞ্চলের গুরুত্বপূর্ণ বন্দর নগরী ওডেসায় ক্ষেপণাস্ত্র হামলা চালায় ক্রেমলিন। গুরুতর আহত হন 10 ইউক্রেনীয়। আর এবারের হামলায় আহত হয়েছে কিয়েভের 2টি জেলার বেশ কয়েকজন ইউক্রেনীয়। ছেড়ে কথা বলছে না ইউক্রেনও। রাশিয়ার যুদ্ধ পরিচালনার সক্ষমতা দুর্বল করে দিতে জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে দূরপাল্লার ড্রোন হামলা বাড়িয়েছে কিয়েভ, যা 4 বছর ধরে চলা এ যুদ্ধে নতুন মাত্রা যোগ করেছে। ইউক্রেনের সেনাবাহিনীর দাবি, গত 2 দিনে আজভ সাগরে রাশিয়ার তথাকথিত শ্যাডো ফ্লিটের অন্তত 12টি জ্বালানি ট্যাঙ্কারে ড্রোন হামলা চালিয়েছে তারা। এসব ট্যাঙ্কার অধিকৃত ক্রিমিয়ায় জ্বালানি সরবরাহ করছিল বলেও দাবি কিয়েভের। মূলত আজভ সাগর দিয়েই ক্রিমিয়া ও দক্ষিণ ইউক্রেনের রাশিয়া নিয়ন্ত্রিত এলাকাগুলোতে সেনা ও রসদ পাঠায় মস্কো। এবার সেই গুরুত্বপূর্ণ রুটটিতেই হামলা বাড়িয়েছে কিয়েভ। যদিও ইউক্রেনের হামলার ব্যাপারে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি মস্কো। ন্যাটো সম্মেলন চলাকালে ইউক্রেনের রুশ ক্ষেপণাস্ত্র হামলা বার্তা দিচ্ছে ভিন্ন কিছুর। কেননা এবারের ন্যাটো সম্মেলনের অন্যতম আলোচনার বিষয়ই ইউক্রেন যুদ্ধ। ধারণা করা হচ্ছে ইউক্রেনকে আরও বেশি সাময়িক সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি আসতে পারে ন্যাটো সম্মেলন থেকে, যা নিশ্চিত করতে আঙ্কারায় ছুটে গেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও। ন্যাটো সম্মেলনে অংশ নিয়ে জেলেনস্কি এরই মধ্যে এস্তোনিয়া, নেদারল্যান্ডস এবং ডেনমার্কের সঙ্গে নতুন প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি স্বাক্ষর করেছেন। এসব চুক্তির মাধ্যমে যৌথভাবে প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদন, নতুন সামরিক প্রযুক্তি উন্নয়ন, বিশেষজ্ঞদের অভিজ্ঞতা বিনিময় এবং যুদ্ধক্ষেত্রে পরীক্ষিত ইউক্রেনীয় প্রযুক্তি বিদেশে রপ্তানির নতুন সূচক তৈরি হবে। এছাড়াও একই ধরনের আরও কিছু চুক্তি হওয়ার সম্ভাবনা রয়েছে জার্মানি, নরওয়ে, ফিনল্যান্ড এবং কানাডার সঙ্গেও। এর বাইরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গেও জেলেনস্কির বৈঠক হওয়ার কথা রয়েছে। সেই বৈঠকে পুতিনকে বশ করার কোনো মন্ত্র কি জেলেনস্কিকে বাতলে দেবেন ট্রাম্প? গাজায় ইসরায়েলি বর্বরতা দেখেও যেন এতদিন না দেখার ভান করেছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ফিলিস্তিনি রাষ্ট্রের প্রতি নয়াদিল্লির ঐতিহ্যবাহী সমর্থনকে পাশ কাটিয়ে চোখ বুঝে সমর্থন দিয়ে গেছেন ইসরায়েলকে। গাজায় ইসরায়েলি গণহত্যা কিংবা জাতিসংঘে ইসরায়েল বিরোধী ভোট দানেও বিরত থেকেছে তার সরকার। আন্তর্জাতিক সম্প্রদায়ের নিন্দা উপেক্ষা করেই ইসরায়েলের সঙ্গে জোরদার করেছে বাণিজ্যিক ও সামরিক সম্পর্ক। সে মোদি কিনা এবার ইন্দোনেশিয়া সফরে গিয়ে কথা বলেছেন ফিলিস্তিনের রাষ্ট্র গঠনের পক্ষে। 7 জুলাই জাকার্তায় দেয়া এক ভাষণে নরেন্দ্র মোদি বলেন, বৈশ্বিক অস্থিরতার সময় ভারত মনে করে সংলাপ ও কূটনৈতিক ভূমিকা আগের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ফিলিস্তিন ইস্যুতে আমরা দ্বিরাষ্ট্র সমাধান ও দীর্ঘমেয়াদী শান্তিকে সমর্থন করি। ফিলিস্তিন ও ইসরায়েল দ্বিরাষ্ট্র গঠনে সবচেয়ে বড় বাধা বেনিয়ামিন নেতানিয়াহু। ইসরায়েলের প্রধানমন্ত্রীর কারণেই মূলত থমকে গেছে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের লক্ষ্যে 1993 সালের করা অসলো চুক্তি। পুরো প্রক্রিয়া আটকে দিয়ে পশ্চিম তীরে একের পর এক গড়ে তোলা হচ্ছে ইসরায়েলি বসতি। গাজা ধ্বংসযজ্ঞ চালিয়ে সেখানেও বসতি স্থাপনে ফন্দি আটা হচ্ছে। ফলে জটিল হয়ে উঠেছে দ্বিরাষ্ট্র গঠনের সম্ভাবনা। এসবের পরও সম্প্রতি ইসরায়েলের সঙ্গে এতটাই ঘনিষ্ঠতা গড়ে তুলেছেন মোদি যে ইরান যুদ্ধে ঠিক আগ মুহূর্তেও দেশটিতে ঘুরে এসেছেন। ইসরায়েলকে পিতৃভূমি হিসেবেও আখ্যায়িত করেছেন তিনি। এমনকি ইসরায়েল ও নেতানিয়াহুর সঙ্গে সম্পর্ককে নতুন এক উচ্চতায় নিয়ে যাওয়ার অঙ্গীকার করেছেন ভারতীয় এই প্রধানমন্ত্রী। কিন্তু ইরান যুদ্ধের পর হঠাৎ কি এমন হলো যে তিনি এখন নেতানিয়াহুর বিরুদ্ধে অবস্থান নিয়ে দ্বিরাষ্ট্র গঠনের পক্ষে কথা বলছেন, স্বাধীন ফিলিস্তিনের পক্ষে মত দিচ্ছেন? বিশ্বকাপের শেষ 16 ম্যাচে আর্জেন্টিনার কাছে 3-2 গোলে হেরে বিদায় নিয়েছে মিশর। তবে মাঠের লড়াই শেষ হলেও মাঠের বাইরের বিতর্ক থামছেই না। রেফারি এবং VAR এর দুটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে তীব্র আপত্তি তুলেছে আফ্রিকান পরাশক্তিরা। ম্যাচ শেষে মিশরের কোচ হোসাম হাসান ক্ষোভ উগরে দিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন। হয়তো আর্জেন্টিনা এবং লিওনেল মেসিকে বিশ্বকাপে টিকে রাখতেই মিশরের সঙ্গে এই অন্যায় করা হয়েছে। এমনকি মিশরের ফরওয়ার্ড মুস্তফা জিকো ম্যাচ পরিচালনাকারী রেফারিকে জালিম আখ্যা দিয়েছেন। এই হাই ভোল্টেজ ম্যাচের বিতর্কিত সিদ্ধান্তগুলো নিয়ে বিশেষ বিশ্লেষণ প্রকাশ করেছে ক্রীড়া ভিত্তিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যম ESPN, যেখানে ইংলিশ ফুটবলের শীর্ষ পর্যায়ে এক যুগের বেশি সময় রেফারিং করা সাবেক সিলেক্ট গ্রুপ রেফারি অ্যান্ডি ডেভিস চুলচেরা বিশ্লেষণ করে জানিয়েছেন রেফারির সিদ্ধান্তগুলো আদতে কতটা সঠিক ছিল। ম্যাচের 62তম মিনিটে মিশরের ফরওয়ার্ড মুস্তফা জিকো দুর্দান্ত এক গোল করে দলকে 2-0 ব্যবধানে এগিয়ে নেয়।
কিন্তু ভিএআর এর হস্তক্ষেপে ফরাসি রেফারি ফ্রাঁসোয়া লেতেস্কিয়ে মনিটরে দীর্ঘ রিভিউ শেষে গোলটি বাতিল করেন। কারণ আক্রমণ গড়ে ওঠার শুরুতে মিশরের মারওয়ান আত্তিয়ার বিরুদ্ধে আর্জেন্টিনার লিসান্ড্রো মার্টিনেজকে ফাউল করার অভিযোগ ওঠে। এই বিষয়ে অ্যান্ডি ডেভিসের মতামত, গোল বাতিলের সিদ্ধান্তটি শতভাগ সঠিক ছিল। কারণ হিসেবে ভিডিওতে দেখা যায় আত্তিয়া একই সময় মার্টিনেজের জার্সি টেনে ধরেন এবং পায়ের উপর পা রাখেন। যেহেতু এই ফাউলের সরাসরি ফল হিসেবেই মিশর গোলটি পেয়েছিল, তাই নিয়ম অনুযায়ী একই আক্রমণ পর্বে ফাউল হলে গোল বহাল রাখার কোনো সুযোগ ছিল না। ম্যাচের শেষ দিকে গোল করার সময় দ্বিতীয় মিনিটে এনজো ফার্নান্দেজ আর্জেন্টিনার হয়ে জয়সূচক গোলটি করার ঠিক আগে নিজেদের বক্সে দুটি আলাদা ফাউলের আবেদন করে মিশর। প্রথম ঘটনায় আর্জেন্টিনার অ্যালেক্সিস ম্যাক আলিস্টার মিশরের হামদি ফাতির জার্সি টানেন এবং ফাতি মাটিতে পড়ে যান। দ্বিতীয় ঘটনায় মোহাম্মদ সালাহ দাবি করেন বক্সে ঢোকার সময় হুলিয়ান আলভারেজ তাকে ফাউল করেছেন। দুটি ক্ষেত্রে রেফারি ও ভিএআর পেনাল্টি আবেদন নাকচ করে দেন। অ্যান্ডি ডেভিসের মতে রেফারি ও ভিএআর এই কঠিন পরিস্থিতি দারুণভাবে সামলে সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। ম্যাক আলিস্টার জার্সি ধরে ঝুঁকি নিল, তা ফাতির বল পাওয়া বা আক্রমণে অংশ নেওয়ার ক্ষেত্রে বাধা সৃষ্টি করেনি। অন্যদিকে সালার ক্ষেত্রে আলভারেজের স্পষ্ট কোনো ফাউল ছিল না। দুইজনই বুটের মধ্যে গতির কারণে স্বাভাবিক সংস্পর্শ হয়েছিল এবং সালা অপ্রয়োজনীয়ভাবে মাটিতে পড়ে পেনাল্টি আদায়ের চেষ্টা করেছিলেন। অনেকে মিশরের বাতিল হওয়া গোলের ফাউলটির সাথে সালার ফাউল না পাওয়ার তুলনা করলেও ডেভিস মনে করেন দুটি ঘটনা সম্পূর্ণ ভিন্ন। প্রথম ঘটনায় ডিফেন্ডার আত্তিয়া স্পষ্টভাবে প্রতিপক্ষের পায়ের উপর পা রেখেছিলেন, যা সরাসরি ফাউল। কিন্তু সালার ক্ষেত্রে সেটি ছিল কেবলই খেলার গতির কারণে স্বাভাবিক শারীরিক সংস্পর্শ। ফলে ইএসপিএন এর এই রেফারিং বিশ্লেষণ অনুযায়ী মিশরীয় কোচ পক্ষপাতিত্বের গুরুত্ব অভিযোগ তুলল মাঠে রেফারি এবং ভিএআর ফিফার নিয়ম মেনেই সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। সবাইকে শুভকামনা জানিয়ে আমি শারমিন রমাজ এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন।